নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা দহনের ষষ্ঠ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। স্বামীর বিহনে নারী যাইবে কোথা, স্বামী সহচর বন্ধু স্বামী সে দেবতা। স্বামী ভিন্ন গতি অন্য নাহি নারীগণে, ব্রত তীর্থ পূজা হোম স্বামীর চরণে। নাকি সুরে দুলে দুলে সত্যনারায়ণের পাঁচালি পড়ছে বৃদ্ধ পুরোহিত। তাকে ঘিরে অর্ধবৃত্তাকারে নানা বয়সী সুবেশা নারী। কেউ কেউ পাঁচালির ছন্দে দুলছে মৃদু মৃদু। অধিকাংশেরই পাঠে মন নেই, যে যার নিজস্ব সঙ্গী খুঁজে পার্শ্ব আলাপে রত। ড্রয়িং রুমের সোফা সেট দেওয়ালের গায়ে সরিয়ে দেওয়া হয়েছে। নীল কালো মোজাইকের মেঝে জুড়ে আজ নারায়ণ পুজোর আয়োজন। রমিতার শ্বশুরি গরদের শাড়ি পরে গরমে হাঁসফাঁস করছিল। লাল টুকটুকে স্লিভলেস ব্লাউজের স্ট্র্যাপ আঙুলে চেপে ধরেছে বারবার। ইশারায় সে বড় ছেলের বউকে ফ্যান দুটো চালিয়ে দিতে বলল। পাখা ঘুরে উঠতেই রমিতাও স্বস্তি পেল। বহুক্ষণ ধরে তার গা গুলোচ্ছে। 4 মাস হতে চলল, এখনো বমি বমি ভাবটা যায়নি। ধূপ ধুনো গুগুগোলের গন্ধ, একটা চোরা শ্বাসকষ্টও হচ্ছিল তার। পাঁচারি পাট ছেড়ে এ সময় উঠে যাওয়াও যায় না। শাশুড়ি অসন্তুষ্ট হতে পারে, বিশেষত তার আর পলাশের জন্য যখন আজ এই অনুষ্ঠান। বেনারস থেকে পুরী যাওয়ার পথে গুরুদেব 3 দিনের জন্য এ বাড়ির অনুষ্ঠান করেছিলেন। তার মতে প্রকীর্ণ পাতকে দুষ্ট হয়েছে এই গৃহ। রমিতাকে তিনি স্বহস্তে নবগ্রহ কবচ পরিয়ে দিয়ে গেছেন। দোষ কাটানোর জন্য বিধানও দিয়ে গেছেন কিছু। প্রতিদিন স্নান সেরে শুদ্ধ শরীরে পাখিদের 1 মুঠো করে আতপ চাল খাওয়াতে হবে রমিতাকে। স্টিল নয়, কাঁসা বা কাঁচ নয়, কদলী পাত্রে আহার করতে হবে বাড়ির সকলকে। 1 পূর্ণিমা থেকে আর 1 পূর্ণিমা। শনি মঙ্গলবার রমিতার স্বামী সহবাস নিষিদ্ধ। এছাড়া 3 মাস ধরে প্রতি সপ্তাহে একদিন গোমাতাকে স্বহস্তে পূর্ণ ভোজন করাতে হবে। গোমাতাই ষাঁড় বা বলদ চলবে না। দময়ন্তী রমিতার কানে কানে ফিসফিস করে বলল, এত উসখুস করছিস কেন? শরীর খারাপ লাগছে? রমিতার তসরের শাড়ি খালি গা থেকে নেমে যাচ্ছে। কোমরে আঁচল গুজে সে পিঠ সোজা করল। না, ঠিক আছি। কটা বাজে গো? দময়ন্তী পলাশের জারতুতো দিদি, বছর 45 বয়স, বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপিকা। রমিতার বিয়ের সময়ও তার 1 ঢাল চুল ছিল। সম্প্রতি সে পুরোপুরি ববছাট। ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ি জমানো তার প্রিয় নেশা। আজও তার পরনে জমকালো আঁচল বাসন্তী রাজকোট, মানানসই ব্লাউজের পিঠ অনেকখানি কাটা। এবছরই সে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। ব্রেসলেট প্যাটার্নের কোয়ার্টস ঘড়ি দেখে নিয়ে সে বলল, 12টা 10। তোর খিদে পেয়েছে বুঝি? রমিতা দুদিকে মাথা নাড়ল। তার আজকাল একদমই খিদে পায় না। ডাক্তার 1 গাদা টনিক দিয়েছে, তাতেও না। দময়ন্তী রমিতার দিকে আরো ঘেঁষে এলো। হ্যাঁ রে, গুরুদেব নাকি পুলুর কুষ্টি দেখে বলে গেছেন তোর ছেলেই হবে। রমিতা দময়ন্তীর সংলাপ লীনা কান খাড়া করে শুনছিল। পেছনে ঘুরে সে মন্তব্য করল, সঙ্গে অবশ্য বলেছেন যদি কোনো গ্রহের গন্ডগোল না হয় তবেই। 2-3টে বাচ্চা খেলা করতে করতে দৌড়ে ঘরে ঢুকেই বেরিয়ে গেল। পাঁচালি পাঠ প্রায় শেষ। পুরোহিত গলা চড়িয়েছেন, বদন ভরিয়া সবে বলো হরি হরি, হরি বল হরি বল। কথা থামিয়ে সকলে একসঙ্গে মেঝেতে প্রাণীপাত। ঘর জুড়ে চাপা গুঞ্জন, হরি বল হরি বল। সেই গুঞ্জনের মাঝে হঠাৎ হুড়মুড় করে ঢুকে পড়েছে 1 জিন্স পরা কিশোরী। ও নো, শেষ হয়ে গেল। মা যে প্রসাদ চড়ানোর জন্য সুইটস পাঠিয়ে দিল। রমিতার মাসি শাশুড়ি বিরক্ত মুখে বলল, এত দেরি করলি কেন? রিনিকে তো বলেছিলাম 12টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে। বস, শান্তির জল নিয়ে যা। কিশোরী
কসরত করে হাঁটু মুড়ে বসে পড়ল। মিষ্টির বাক্স হাতে হাতে পৌঁছে গেল শালগ্রাম শিলার চরণে। শান্তির জল নিতে রমিতার শ্বশুরও দরজায়। পা বাঁচিয়ে শান্তির জল মাথায় নিচ্ছে সকলে। পুরোহিত পুটুলি বাজছিল। রমিতা শাশুড়ি বলল, ঠাকুরমশাই, আপনি ছোট বৌমার সঙ্গে গিয়ে সব ঘরেই একটু করে শান্তির জল ছিটিয়ে আসুন। আমার ছেলেদের জন্যও ঘরে একটু রেখে দেবেন। লীনা বলল, তুলতুলিকেও একটু দেখে আসিস তো, ঘুম থেকে উঠে গেলে আমায় ডাকিস। পুরোহিতকে নিয়ে গোটা বাড়ি ঘুরছে রমিতা। দোতলার সব ঘরে গঙ্গার জল ছিটিয়ে নিচে নামলো। একতলার রান্নাঘর, ভাড়ার ঘর, শ্বশুরের বৈঠকখানা আর টানা বারান্দা পেরিয়ে সদর দরজায় এসেছে। দরজার পরে বাঁধানো উঠোন। পুরোহিত সেখানে জল ছিটিয়ে এসে রমিতাকে বলল, দেখো তো মা, কে যেন ডাকছে বাইরে। মানুষ সমান পাঁচিল তোলা বাড়ির বাহারি গেটে মাধবীলতার সংসার। ধুতি শার্ট পরা এক আধবুড়ো গেটের বাইরে থেকে উঁকি ঝুঁকি মারছে। রমিতা গেটের সামনে এলো। কাকে খুঁজছেন? এটাই তো 23B গলফ ক্লাব অ্যাভিনিউ। হ্যাঁ বলুন। রমিতা চৌধুরী, পলাশ চৌধুরী এ বাড়িতে থাকেন? আমি রমিতা, পলাশ চৌধুরী আমার স্বামী। আলিপুর কোর্ট থেকে সমন আসছে। খোঁচা খোঁচা পাকা দাড়ি লোকটা চেন ছেঁড়া থলীয় ব্যাগ থেকে এক তারা কাগজ পার করে ঘাটছে। রমিতার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা ধারা বয়ে গেল। চকিত ত্রাসে শরীর অবশ। পলকের জন্য ভাবলো শ্বশুরকে ডাকবে কিনা। লোকটা দুটো কাগজ এগিয়ে দিল, সঙ্গে একটা বাঁধানো ময়লা খাতা। এখানে সাইন করুন, আপনার স্বামীরটাও আপনাকে দিয়ে যাচ্ছি। রমিতা ক্ষীণ বাহানা জুড়বার চেষ্টা করলো, একটু দাঁড়ান, ভেতর থেকে পেন নিয়ে আসি। আমাদের কি দাঁড়ানোর টাইম আছে দিদি? এখনো কতকগুলো সমন সার্ভ করতে হবে জানেন? বলতে বলতে লোকটা পকেট থেকে একটা ডট পেনের রিফিল বার করেছে। যত্ন করে তেল চটচটে মাথায় ঘষে নিল রিফিল। সই করার নাম করে কতজন ভেতরে সেধিয়ে যায় আর বেরোই না জানেন। রমিতার স্নায়ু অবশ, তবু লোকটার কথা গায়ে লেগে গেল তার। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি পালিয়ে যাব? দেখে কি আর মানুষ চেনা যায় দিদি? লোকটার ঘাটা মুখে নিষ্বিকল্প ভাব। এই তো গত পরশু কুদঘাটে একটা সুন্দর পানা মেয়ে ছেলে আসছি বলে অন্দরমহলে ঢুকে গেল। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, মেয়ে ছেলেটা আর বেরোয় না। শেষে মরিয়া হয়ে ঢুকে পড়েছি বাড়িতে। অমনি একটা বাছুরের মতো কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে এলো। ওরে বাস, সে কি সাইজ! বাঘ বলে দূরে থাক, প্রাণ হাতে করে বাঁচা। মাঝখান থেকে আমার নতুন ডট পেন চোট। রমিতা ঝোঁকের মাথায় হাত বাড়িয়ে ফেলল। দিন, কোথায় সই করতে হবে? লোকটা প্রায় রমিতার গায়ের উপর ঝুঁকে সই করার জায়গাটা দেখাচ্ছে। কিছু মনে করবেন না দিদি, স্পষ্ট কথায় কষ্ট নেই। অনেকে আসবে, 5-10 টাকা নিয়ে সমন না ধরিয়ে চলে যাবে। আমি ওরকম ছিচকে বেলিফ নই, দরকার হলে 2 পয়সা চেয়ে নেব, কিন্তু বেআইনি কাজ যুধিষ্ঠির পাখিরা করে না। লোকটা চলে যাওয়ার পর সম্বিত ফিরল রমিতার। লোকটা কি প্রকারান্তরে টাকা চাইছিল? টাকা নিলে কি সমন নিতে হতো না? কিন্তু সে তো ঘুষ। একটা অচেনা লোককে ঝপ করে ঘুষ দেওয়া যায় নাকি? যাকে নেওয়া যখন হয়ে গেছে ভেবে আর কি লাভ। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শ্বশুরের বৈঠকখানা ঘরে চোখ পড়ল রমিতার। শ্বশুরমশাই ইজি চেয়ারে বসে কাগজ পড়ছে। ঘরটা পেরিয়ে গিয়ে দুরু দুরু পায়ে ফিরে এলো রমিতা। কম্পিত গলায় ডেকেছে, বাবা। রমিতার শ্বশুর চোখ থেকে কাগজ নামালো। বাবা, কোর্ট থেকে একটা লোক এসেছিল। কোত্থেকে? আলিপুর কোর্ট থেকে। গুটি গুটি পায়ে রমিতা আরেকটু এগিয়েছে। ঢোক গিলে বলল, দুটো সমন দিয়ে গেল। কাগজ দুটো ভালোভাবে নিরীক্ষণ করে রমিতার শ্বশুর বিড়বিড় করে উঠল, তোমাদের সাক্ষীর সমন, 23শে সেপ্টেম্বর ডেট। তুমি এটা নিতে গেলে কেন? আমাকে ডাকতে পারতে। লোকটা এমনভাবে সামনে পড়ে গেল, আমি ঠিক সাহস করে। আমি কি ভুল করেছি বাবা? পুলু তোমাকে কিছু বলে রাখেনি? কই, তেমন কিছু না তো। এত ক্যালাস ছেলে, আদিক্ষেতা ছাড়া কিছু মাথায় নেই। কতবার বলে দিলাম, লয়ার এত কেউ বুঝিয়ে দিল যে সেই সমনটা ধরা হয়ে গেল। তুমি একটু চিন্তা ভাবনা করলে না? রমিতা আঙুলে
আঁচল পাকাচ্ছে। বিনীত স্বরে বলল, কিন্তু বাবা, কোর্টে ডাকলে তো সাক্ষ্য দিতে যেতেই হবে। সমন না ধরলেই আর কোর্টে ডাকে না। রমিতার শ্বশুরের গম্ভীর মুখে চরম বিরক্তি। তুমি তো দেখছি বেশ বুঝে গেছো। রমিতার মাথা ঝুলে গেল। নিয়েই যখন ফেলেছি, কি আর করা যাবে, যাও রেখে দাও। রমিতা ফিরে যাচ্ছিল। শ্বশুর আবার দেখেছে। তোমার শাশুড়ি জানে? না। তিনি করছেনটা কি? এখনো দঙ্গল নিয়ে হরিহরি চলছে। আমি কি মাকে ডেকে দেব? থাক, সব মেয়ে ছেলেরই বুদ্ধি সমান। মলিন বুকে সিঁড়ি দিয়ে উঠছিল রমিতা। সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা সরু রঙিন কাচের জানলা, বন্ধ। কাঁচ বিদীর্ণ করে নীল হলুদ আলো সিঁড়ির অন্ধকারে গা মেলেছে। সেই আলোতে রমিতার ছায়া। একটা করে ধাপ ওঠে, ছায়াও দীর্ঘাকৃত হয়। আরেক ধাপ উঠল, ছায়া আরো লম্বা। রমিতার গা ছমছমে করে উঠল। বাড়ি ভর্তি এত লোক, তবুও এ যেন ছায়া নয়, তার সদ্য ফেলে আসা অতীত। সে না চাইলেও থাকবে এর সঙ্গে সঙ্গে, প্রলম্বিত হবে ক্রমশ, দিনে দিনে। শেষ কটা ধাপ রমিতা দৌড়ে উঠে গেল। মেয়ে মহলের হাসি, গল্প সেতারের ঝালার মতো কানে কানে বেজে উঠছে। রমিতা পিছন ফিরে তাকালো একবার, ছায়াটা আর নেই। রমিতার খাটে মামাতো মাস্তুতো ননদ আর জায়ের আজ জোর আড্ডা জমিয়েছে। রমিতা ঘরে ঢুকতেই মাস্তুতো যা হেসে উঠল খিলখিল করে, এই তোর বিছানা দখল। রমিতা সামান্য চোয়াল ফাঁকা করল। মামাতো ননদ বলল, দেখেছো শুনেই কেমন মুখ শুকিয়ে গেছে। না রে বাবা, দখল করতে হলে লীনা বৌদির খাট রয়েছে, ওটা পুরনো পাপি। রমিতা নীরবে আলমারি খুলল। কাগজ দুটো যে কোথায় রাখে। পলাশের জামা কাপড়ের ঝোলানো ওয়ার্ড্রবের তাকে পাল্লা আড়াল করে লকার খুলল রমিতা। ছোট্ট একটা জুয়েলারির বক্সে টুকটাক কয়েকটা গয়না আছে, এখানে সেখানে পড়ে যাওয়ার জন্য। কাগজ দুটোকে কাঁপা কাঁপা হাতে চালান করলো সেখানে। লকার বন্ধ করতে গিয়ে থমকালো একটু, আবার হাত বাড়িয়েছে ভিতরে। বেডসাইড বক্স থেকে খবরের কাগজের কালিনটা লকার তুলে রেখেছিল। লোকজনের চোখ এড়িয়ে শ্রবণা সরকারের ছবিটায় হাত বোলালো কয়েক সেকেন্ড। ছবিটা ছুলেই তার স্নায়ু অনেক সতেজ হয়ে ওঠে। একটা মেয়ে অন্ধের মতো এলোপাথারি ব্যাগ চালাচ্ছে, ছিটকে ছিটকে যাচ্ছে জানোয়াররা। এই কি করছিস রে আলমারিতে মুখ ডুবিয়ে? রমিতা লঘু হাতে লকার বন্ধ করে খাটে এসে বসল। সে এখন অনেকটা প্রফুল্ল। হাসি মুখে বলল, ওমা, জানো না ওখানে যে আমার প্রাণভরমা লুকানো আছে, গয়নার বাক্সে। কই গয়নাটা রে? তোকে পলাশদা ফুলসজ্জায় যে হীরের নাকছাবি দিয়েছিল, সেই বাস্কটায়। রমিতা মুখ টিপে হাসল। লীনা দরজায় এসে দাঁড়িয়েছে। নিচে বাবা খেতে বসে গেছেন, অ্যান্ড বাচ্চাদেরও বসিয়ে দিয়েছি। ওপরে টেবিলে যে কজন হয় খেয়ে নিবি আয়। খেতে বসে পিস্তুত যা কথাটা তুলল, তখন তুই গেটের ধারে কার সঙ্গে কথা বলছিলি রে রমিতা? রমিতা পরিবেশন করছিল। হাত ফসকে শাশুড়ির পাতে অনেকটা ডাল পড়ে গেল। কখন? ওই যে দেখলাম তুই কি একটা সই করে নিলি। নাগো মালাদি, ভুল দেখেছ। অম্লান বদনে মিথ্যা বলল রমিতা। আমি তো শান্তির জল ছিটিয়ে রান্নাঘরে গেছিলাম। সঞ্চক্ষুমালা হারবার পাত্রী নয়, আত্মীয় মহলে মুখরা হিসেবে তার প্রসিদ্ধা আছে। বলল, আমি তো মাইমাদের জন্য শরবত আনতে রান্নাঘরে গেলাম, তোকে তো দেখলাম না। রমিতার শাশুড়ি বুঝে বিপদের গন্ধ পেল। তাড়াতাড়ি বলে উঠল, না রে মালা, রমিতা ঠিকই বলছে, আমিই ওকে রান্নাঘরে পাঠিয়েছিলাম ভাজাভুজি সব হয়েছে কিনা দেখতে। পরিবেশ টলমল। দময়ন্তী হাল ধরল। অনেকদিন পর বেশ হইচই হচ্ছে। যাই বলো, ধূপ ধুনো মন্ত্র এইসব বাড়ির পরিবেশটাই কেমন বদলে যায়, মন্দির মন্দির ভাব আসে, তাই না কাকিমা? এটা আমাদের ঠাকুর মশাইয়ের গুণ, এমন সুন্দর মন্ত্র উচ্চারণ করেন। রমিতার শাশুড়ির প্রিয় বান্ধবী বিউটি পার্লারের মালকিন বলে উঠল, মন্ত্রের তো একটা এফেক্ট আছেই। আমি তো ভাবছি পার্লারে একটা মেডিটেশনের ক্লাস শুরু করব। সানসকৃত হিমসিমগুলো খুব লো টোনে স্টিরিওটি বাজতে থাকবে, তার সামনে বসে ধ্যান। আইডিয়াটা কেমন দময়ন্তী? গ্রেট।
মন্ত্রের যদি কোনো এফেক্ট না থাকে তো মুনি ঋষিরা কষ্ট করে লিখেছিলেন কেন? অশুভ শক্তি মন্ত্রের কাছে ঘেঁষতেই পারে না। জিন্স পরা কিশোরী নখ দিয়ে আলুর দম ছিঁড়ছে। বড়দের কথায় মাঝে সে আর চুপ থাকতে পারল না। পায়েলের তেরি কসম তাই তো দেখালো, গম গম করে তান্ত্রিক মন্ত্র রিসার্চ করছে, আর অশুভ আত্মারা অমৃতা সিংকে ছেড়ে চৌঁছা। আমার তো মনে হয় এইসব পুরনো শাস্ত্র টাস্ত্র নিয়ে আরো রিসার্চ হওয়া উচিত। দময়ন্তী নিজের প্রসঙ্গে ফিরল। সেদিন নাগার্জুনের ওপরে একটা পেপার উল্টাচ্ছিলাম। ভাবতে পারবে না কি সব কাজ করে গেছে 2-2.5 বছর আগে। চরক সুশ্রুত জীবক এরা তো সব আয়ুর্বেদের জিনিয়াস। গাছপালা থেকে এত অজস্র চিকিৎসার ফর্মুলা করে গেছেন। আরে বাবা, গাছপালার যদি গুণ নাই থাকবে তাহলে ভগবানও তো গাছপালা সৃষ্টি করলেন কেন? আমার পার্লারে তো তাই শুধুই হার্বাল। রমিতার চোখের কোণে অত কালি পড়েছিল, কোনো চিহ্ন আছে? কেমিক্যাল কিছু লাগালে ওর অত সুন্দর স্কিনটা নষ্ট হয়ে যেত না? ও দিদিরও তো সেদিন এক সিটিংয়ে সব ব্ল্যাক হেডস তুলে দিলাম। সত্যি রমিতাটার ওপর দিয়ে যা ঝড় গেল। মালা কিছুক্ষণ চুপ থেকে আবার নিজের কথা খুঁজে পেয়েছে। নিরীহ মুখে রমিতা শাশুড়িকে খোঁচালো। মাইমা, ওই কেসটার কি হলো? কে জানে। রমিতার শাশুড়ি দায়সারা উত্তর দিল। পুলু আর পুলুর বাবা দেখছে, ওরাই জানে। রমিতার মামাতো ননদের মুখ কাঁদো কাঁদো। ইস, পেটে বাচ্চা রয়েছে, ওরম একটা মেয়ের সঙ্গে অসভ্যতা কোনো মানে হয়? লীনা ছোট গামলায় রসগোল্লা নিয়ে দাঁড়িয়েছিল। সেরে উঠল, না না, তখন পেটে বাচ্চা ছিল না, তার 3-4 দিন আগেই তো ওর। রমিতার মাসি শাশুড়ি বলল, তোমরা আজকালকার মেয়েরা একটা কথা মানতে চাও না। মেয়েদের নিজেদের সম্মান নিজেদের হাতে। কোর্ট কাছারি গিয়ে একগাদা লোকের সামনে দাঁড়িয়ে নিজের অপমানের কথা ঘোষণা করলে এমন কিছু সম্মান বৃদ্ধি হয় না। নিজেদেরই সেমলেস ফুলে চলতে হয়। মহাভারত দেখনি? দ্রৌপদীকে রাজসভায় এনে দুর্যোধনরা যে কাণ্ড করলো, অত বড় বীরের সভায় বসে কেউ কোনো প্রতিবাদ করতে পেরেছে? করবে কি করে? দ্রৌপদী কর্ণকে অপমান করেনি, দুর্যোধনকে টিজ করেনি। দ্রৌপদীরও অনেক দোষ ছিল। ঠিক বলেছ দিদা, কিশোরী সায় দিল। রূপা কাঙ্কলির স্বামীগুলোর সঙ্গে কি খারাপ ব্যবহার করত। দময়ন্তী ধমকে উঠল, এই গেরি, তুই থাম। মালা বলল, আমি বাবা দ্রৌপদীর দোষ দেখি না। একটা স্বামী সামলাতেই হাড় মাস কালি হয়ে যায়, 5-5টা সামলানো মুখের কথা। দময়ন্তী বলল, তাও দ্রৌপদীর মধ্যে ভক্তিভাব ছিল, শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। সেজন্যই তো রমিতাকে বলছিলাম, এরপর গুরুদেব এলে দীক্ষা নিয়ে নে, মনে কোনো গ্লানি থাকবে না। লীনা দময়ন্তীর পাতে রসগোল্লা দিচ্ছিল। হিমগলায় সে বলল, হ্যাঁ হ্যাঁ, গুন্ডা বদমারাস তো ঠাকুর দেবতার কম ভক্ত নয়। ওরা গন্ধ শুকেই বুঝে ফেলবে কোন মেয়েটার দীক্ষা নেওয়া আছে। আর ইষ্টমন্ত্রের জোরে মেয়েদের সব অপমান ধুয়ে যায় না দময়ন্তী দি? এক লহমায় গোটা ঘরের আবহাওয়া ভারী। রমিতার সব কেমন গুলিয়ে যাচ্ছিল। ছোটবেলা থেকে সে যথেষ্ট ভক্তিমতী। বিয়ের আগে শিবরাত্রির উপোস করেছে, দুর্গা পুজো সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছে, স্কুলে বাইবেল পড়েছে মন দিয়ে। তাহলে তাহলে তার কেন এই বিড়ম্বনা? বাড়ি ফাঁকা হতে হতে বিকেল গড়িয়ে এলো। পরশু ভাদ্র সংক্রান্তি, তবু আকাশ এখনো শ্রাবণকে ভুলতে পারেনি। দুপুরের চিরবিরে রোদ্দুরে আর চিহ্ন মাত্র নেই। আকাশ এখন আবার মলিন স্লেট। ক্লান্ত শাশুড়ি নিজের ঘরে গড়াতে গেছে। শ্বশুর বিশ্রাম নিচ্ছে নিচের বৈঠকখানায়। মেয়ে নিয়ে দরজা বন্ধ করেছে লীনাও। নিস্তব্ধ বাড়িতে শুধু রমিতারই আঁখি পাতা সজাগ। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে তার বুকে। কেন যে সে নিয়ে ফেললো সামনটা? কিন্তু কোটের লোকটাও মুখোমুখি দাঁড়িয়ে, তখন তো সরবার ক্ষমতাও ছিল না রমিতার। ক্ষমতা ছিল না
নাকি তারই মনের অতলে একটা সূক্ষ্ম ইচ্ছার জন্ম হয়েছিল সেই মুহূর্তে, ওই নোংরা ছেলেদের শাস্তি দেওয়ার ইচ্ছে? বিশ্ব সংসারে সামনে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ইচ্ছে? সাবানের বুদবুদের মতো ক্ষণস্থায়ী, তবু তো ইচ্ছে। হায় রে, ইচ্ছে যদি জাগেই, তবে কেন রমিতা তাকে হৃদয়ের অনির্বাণ রাখতে পারে না? কেনই বা নির্বাপিত ইচ্ছেগুলো অহরহ জ্বলে জ্বলে উঠতে চায়, যন্ত্রণা দেয় রমিতাকে? কেন? রমিতা বিছানা ছেড়ে জানলায় গিয়ে দাঁড়ালো। ছমছম বৃষ্টি নেমেছে। অতিকায় কৃষ্ণচূড়ায় কাণ্ড বেয়ে অঝরে জল পড়ছে। গাছটার নিচে মোটা গুড়ি ঘেঁষে জড়সড় দাঁড়িয়ে একটা কুকুর। কুকুরটা ক্ষণে ক্ষণে অসহায় চোখে তাকাচ্ছে উপর দিকে, ঝরঝর ধারায় উৎস খুঁজছে। গাছতলায় দাঁড়িয়েও কুকুরটা একেবারে ভিজে যাব। মরিয়া হয়ে গাছতলা থেকে কয়েকবার বেরিয়ে পড়ার চেষ্টা করলো, পারল না। মুষল ধারার বল্লম খোঁচায় আবার পালিয়ে এসেছে গুড়ির কাছে। বেচারা, একবার যদি সাহস করে বেরিয়ে পড়তে পারে বৃষ্টিতে, হয়তোবা কোথাও বেশি নিরাপদ আশ্রয়ে পৌঁছে যাবে। নইলে আর কি হবে, ভিজবে। এমনিও তো ভিজছে কুকুরে মুকড়ে। ওইভাবে গাছের গুড়ি আঁকড়ে ভেজার থেকে বিশাল আকাশের নিচে স্বাধীনভাবেই না হয় ভিজল। রমিতা গিলের খাঁচায় মুখ চেপে ধরল, অস্ফুট চিৎকার করলো, যা যা, বেরিয়ে যা। কুকুরটা আর একবার বেরোনোর চেষ্টা করলো, আবার লেজ গুটিয়ে ফিরে গেছে গাছের নিচে। রমিতার ডাক সে শুনতে পায়নি। গুড়ির অন্য প্রান্তে রমিতার চোখে আড়াল হয়ে এবার তৃপ্ত মনে গাছের জলে ভিজছে সে। সন্ধ্যা দুটো নামছিল। বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে রমিতা খেয়াল করেনি কখন পলাশ ফিরেছে অফিস থেকে, কখন এসে দাঁড়িয়েছে তার পিছনে। ভিজে জামা কাপড়ে পলাশ জড়িয়ে ধরল রমিতাকে। রাজকন্যা কি গবাক্ষে দাঁড়িয়ে বৃষ্টির গান শুনছে? রমিতা বলল, ছাড়ো, ভিজে যাচ্ছি। ভেজো ভেজো, সিক্ত হও। এই বৃষ্টিতে গান গাইতে ইচ্ছা করছে না তোমার? রমিতা নিজেকে ছাড়িয়ে নিল। আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো চলবে না সখী। আমার যে এখন ভীষণ 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 আদর করতে ইচ্ছে করছে তোমাকে। রমিতা চোখ বুঝল। পলাশ আবার দ্বিগুণ উচ্ছ্বাসে জড়িয়ে ধরেছে তাকে। লাজুক পলাশও বুঝে গেছে, সেই স্থির করবে কখন সে রোমান্টিক হবে, কখনো বা দোষ, অথবা নিষ্প্রিয় যোগী। এখানে রমিতার কোনো ভূমিকা নেই, থাকলেও সেটা পলাশের ইচ্ছে নির্ভর। রমিতা উদাসীন গলায় প্রশ্ন করল, কি গান গাইলে তোমার এখন ভালো লাগবে? হেই ভরা বাদর মাথো, ভাদর শূন্য মন্দির মোর। রমিতা চোখ না খুলেই বলল, আজ সমন এসেছে। পলাশের মন মেজাজ আজ খুব ভালো। প্রমোশনের ফাইলটা ক্যাবিনেটে গেছে। সমন শব্দটা প্রথমে সে গায়েই মাখল না। রামপ্রসাদের সুরে গুনগুন ভেজে উঠেছে, তিলকে দাঁড়ারে সমন, নয়ন ভরে বউকে দেখি। সায়নকালে রুমু আমায় হাসে কিনা হাসে দেখি। রমিতার ঠোঁটের কোণে বাঁকা হাসি উঁকি দিয়ে মিলিয়ে গেল। আমাদেরই দুজনেরই সমন এসেছে আলিপুর কোর্ট থেকে। পলাশ চাবুক খেয়ে সিদে হলো। কখন এলো? কখন? কে রিসিভ করেছে? রমিতা আলমারি খুলে শুকনো জামা কাপড় পাঞ্জাবি বার করে দিল পলাশকে। দুপুরে এসেছে, আমি নিয়েছি। তুমি নিয়ে নিলে? কোর্টের লোকটা ধরিয়ে দিল যে। পলাশ অশান্ত পায়ে ঘরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত পায়চারি করছে। ভেলিফকে ফিরিয়ে দিতে পারতে। বলতে পারতে এখানে রমিতা রায়চৌধুরী, পলাশ চৌধুরী বলে কেউ থাকে না, ঠিকানা ভুল আছে। মিথ্যে কথা বলবো? ওহ, তোমরা মেয়েরা আবার মিথ্যে বলতে পারো না। মিথ্যে না বলতে পারো, কয়েকটা টাকা হাতে গুঁজে দিতে তো পারতে। পলাশের রূঢ় স্বরে মমিতা কুঁকড়ে গেল। চলন্ত ট্রেনের আয়নায় যেভাবে ভেঙে পড়ে যায় নিজের মুখ, সেভাবে সমস্ত ভাবনা চিন্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ভয় ভয় বলল, আমি বাবাকে বলেছি, ভুল হয়ে গেছে। ব্যাস, তাহাতেই 7 খুন মাপ। পলাশ চিবোচ্ছে কথাগুলো। কোথায় সমন দেখি? রমিতার হাত থেকে ছো মেরে কাগজ দুটো নিল পলাশ।
পড়ছে। ভিজে কুকুরটা মরিয়া হয়ে আর একবার গাছতলা থেকে বেরোতে চাইল। কোর্টে যখন যেতেই হবে, ছেলেগুলোকে আমরা ছাড়বো না। হতে পারে বড় বাড়ির ছেলে, আমার মান সম্মান নেই। পলাশ চলন্ত চোখে রমিতার দিকে তাকালো। 23 তারিখ মানে নেক্সট উইক বলেই ভেজা জামা কাপড়ে ছুটে চলে গেছে নিচে। রমিতা সিঁড়ির মুখে এসে ঝুঁকে দেখার চেষ্টা করছিল সিঁড়িটা। একতলার কোন শব্দটা উপরে আসছে না। ড্রয়িং রুমের দেওয়াল ঘড়ি বাজনা বাজিয়ে 6টা বাজলো। প্রতিটি ঘন্টার শব্দ ঢং ঢং করে বাজছিল রমিতার মাথায়। রমিতার শাশুড়ি ঘর থেকে বেরিয়েছে। কি হলো? ওভাবে দাঁড়িয়ে কেন? পলাশ ফিরেছে বুঝি? রমিতার নিঃশ্বাস বন্ধ করে মাথা দোলালো। মনে করে শান্তির জলটা গায়ে ছিটিয়ে দিও। মনোর মা চা দিল না যে বড়? লীনা কোথায়? দিদি বোধহয় নিচে। রমিতা আনমনে উত্তর দিয়ে যাচ্ছিল। দেখো না একটু গিয়ে। নেশার সময় চা না পেলে এমনি উপোস করে মাথা ধরে আছে। রমিতা মাটি কামড়ে দাঁড়িয়ে রইল। পলাশ উঠে আসছে। ঝিনুক ধৈর্য হারালো। কে আপনি? কথা বলেন না কেন? কেন বারবার টেলিফোন করেন এভাবে? ওপাশ থেকে যথারীতি সারা শব্দ নেই। কি মতলব বলুন তো আপনার? ভিতুর মতো থম মেরে দাঁড়িয়ে থাকেন। বুকের পাটা থাকলে উত্তর দিন। এবার শুধু একটা নিঃশ্বাসের শব্দ, দীর্ঘ গাঢ়। ঝিনুক চেঁচিয়ে উঠল। ভেবেছেনটা কি এভাবে বারবার ফোন করলে আমি ভয়ে কেসের মতো গুটিয়ে যাব? কান খুলে শুনে নিন, শ্রবণা সরকারকে এখনো আপনারা চেনেননি। যত হাজার বার খুশি উত্ত্যক্ত করতে পারেন, শ্রবণা সরকার যা ঠিক করেছে তা থেকে এক চুল নড়বে না। আমি আপনাদের কেয়ার করি না, আমি ভয় পাচ্ছি না। ফোনের ঝিঁঝির ডাক শুরু হলো। লাইন কেটে গেছে। ঝিনুক ক্রেডেলের ওপর আছড়ে রাখলো রিসিভারটা। মাঝে মাঝে মাসখানেক বেশ বন্ধ ছিল। গত 7 দিন ধরে আবার শুরু হয়েছে ভুতুরে কল। আগে রাতের দিকে আসতো, এখন আর সময় অসময় নেই। সকাল দুপুর সন্ধ্যে যখন তখন ঝনঝন। মানুষ সুজাতা তুললে সঙ্গে সঙ্গে কেটে যায়। ঝিনুক তুললে 2-1 মিনিট পর। যেন কেউ চুপি সারে পরীক্ষা করছে ঝিনুকের ধৈর্য। 11টা বাজে। আজ মানুষের দেরিতে ক্লাস। এখন তার আয়েশ করে খাওয়ার সময়। আচমকা আতঙ্কে ভাতের তালা ফেলে উঠে এসেছে টেলিফোনের কাছে। সুজাতা আটকে গেছে ডাইনিং টেবিলের সামনে। দুজনেরই মুখ পাণ্ডুর। গলাপেলি কারোর কথা বলল না। মানুষের স্থৈর্য চূর্ণ বিচূর্ণ। উদ্ভ্রান্ত স্বরে বলল, চল আজ থানাতেই যাই, চল, যা হওয়ার হবে। আমি থানায় যাব না। সুজাতা হাউমাউ করে উঠল। কেন যাবি না? কেসের আগের দিন এভাবে ভয় দেখাচ্ছে। আগে তো তুই থানায় যাওয়ার কথা বলতিস। অ্যাটলিস্ট কালকের জন্য তো একটা প্রোটেকশন চাওয়া দরকার। ঝিনু সোফায় বসল। থানা থেকে সে পরশু ঘুরে এসেছে, স্কুল ছুটির পর, মাধুরীকে সঙ্গে নিয়ে। নতুন ওসিটা অতিশয় অভদ্র। বসতে পর্যন্ত বলে না। কে বিশ্বে টিটকিরি মারা কথাবার্তা। কি বলে থ্রেট করছে আপনাকে? ও, গলা শোনা যাচ্ছে না, শুধু বাঁশি শুনেই আপনি তাতেই ধরে নিলেন আপনাকে শাসানো হচ্ছে। সেই ভয়ে সিটিয়ে থানায় দৌড়ে এলেন। ছেলেগুলো তো এমনিতেই যথেষ্ট ফেসে আছে ম্যাডাম, তিলকে তাল করে আরো বেশি ফাঁসাতে চাইছেন? মেয়েদের নিয়ে এই হচ্ছে ঝামেলা। ছেলেদের সমান হবে বলে বাইরেও বেরোনো চাই, আবার সব সময় মনে হচ্ছে এই বুঝি কেউ গায়ে হাত দিয়ে দিল, ছুঁয়ো না ভাব। ঘরে বসে থাকলেও নিজে নিজেই ভয় বানিয়ে। শুনুন ম্যাডাম, এই কমপ্লেনটা ঠিক পুলিশের আওতায় আসে না। আপনি বরং টেলিফোন অফিসে গিয়ে দেখতে পারেন। ওরা হয়তো বলতে পারবে গন্ডগোলটা কোথায়, লাইনে না রিসিভারে। হয়তো বেটা ছেলেরা অন্য কারুর লাইনে আপনার সঙ্গে ভিড়িয়ে রেখেছে। মাধুরীর সামনে সে কি বেইজ্জত অবস্থা। ঝিনুক ঠোঁট কামড়ে ধরল। ওই লোকটার কাছে আবার যাবে? কখনো না। চিন্তার শেষ অংশ মুখ থেকে ছিটকে এলো ঝিনুকের। কখনো না। কখনো না মানে? এত জেদ কিসের তোমার? হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি, আমরা পুলিশ প্রোটেকশন চাইব, তাতেও তোমার আপত্তি? দেখো মা, থানায় যেতে আমি ভয় পাই না। হাঁটু কেঁপেছিল তোমাদেরই, এখন তোমরাই
ঠিক আছে ঠিক আছে। মানুষ মাঝে পড়ে শান্ত করতে চাইলো দুজনকে। ওকে, তো কাল কোর্টে একাই ছাড়ছি না, আমি যাব। ছোটনকেও বলা আছে, ও রাতে এসে যাবে। দুজনের সঙ্গে থাকলে। চলো, তুমি খাওয়া দাওয়া শেষ করবে, চলো। সুজাতা মানুষের হাত ধরে টানলো। আমি তূর্ণিরকেও কাল সঙ্গে যেতে বলে দেব। তূর্ণির কেন? দুটো পাহারাদারেও হবে না? ব্যাটালিয়ন লাগবে? আমরা যদি মনে করি লাগবে তো লাগবে। সুজাতা ঘুরে দাঁড়ালো। তোকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তূর্ণি যেভাবে বলবে সেভাবে কোর্টে সাক্ষী দিবি। নিজে থেকে বেশি বকবক করবি না। ঝিনুক কোর্টে কি বলবে না বলবে সেটা ঠিক করার মালিকও তূর্ণির। ঝিনুক তীক্ষ্ণ চোখে তাকালো। তা কি বলতে বলেছেন তিনি? খারাপ কথা কিছুই বলেনি। বলেছেন না গিয়ে যখন উপায় নেই তখন যাক। গিয়ে বউ আর ছেলেটা যা বলবে তাই বলুক, ওরাই যা সাক্ষী দেওয়ার দেবে। তুই শুধু ডিটো দিয়ে যাবি। এই হয়েছিল, ওই হয়েছিল, আগ বাড়িয়ে বেশি ওস্তাদি একদম না। তোর এত কিসের দায় রে? তোর সঙ্গে অসভ্যতা করেছিল ওরা, বাঁচিয়েছিস মেয়েটাকে, এই না ঢের। সুজাতাকে চোখ দিয়ে ভস্য করতে করতে ঝিনুক নিজের ঘরে এলো। পৃথিবীতে কাউকে 1 সেন্টিমিটার জমি ছাড়লে সেই সঙ্গে সঙ্গে হা হা করে 5-10 ফুট ভিতরে ঢুকে আসবে। বাবা মা ভাই বোন সবাই। যেই ঝিনুক দাঁতে দাঁত চেপে বাবা আর ভাইয়ের পাহারাদারি মেনে নিয়েছে, অমনি নতুন চাপ। তূর্ণিরের কথা মতো সাক্ষ্য দিতে হবে। ইল্লি রে, তূর্ণির কি ঝিনুকের প্রভু? পিছনের গাছপালা গাঢ় সবুজ মেঘে নিবিড়। নারকেল গাছের পা জড়িয়ে শুকনো আগাছাড়াও সতেজ জঙ্গল। ঝোপঝাড় থেকে মাথা তুলেছে 2-4টে কাশফুল। নীল আকাশে আশ্বিনের ছোট ছোট মেঘেরা সামুদ্রিক ফেনার মতো ভেসে বেড়াচ্ছে। ছোট্ট ডোবা সবুজ জলে থই থই। ডোবার জলে পলকা মেঘের ছায়া। যেন কিছুতেই স্থিতি হতে পারছিল না। ফালতু 2 দিন ছুটি নিল, শুধু কালকের দিনটা নিলেই ভালো হতো। জানলা থেকে সরে এলো ঝিনুক। হাড় পাঁচড়ার গভীরে কোথাও একটা আহত সাপ সঙ্গোপনে ফনা তুলছে। মা হঠাৎ তূর্ণিরের কথা বলল কেন? তূর্ণির কি মাকে কিছু বলেছে? কোনো গোপন শলা পরামর্শ হয়েছে দুজনের? অথচ ঝিনুকের কাছে এই 1 মাস ধরে কি আশ্চর্য রকমের নীরব তূর্ণির। সেই যে একদিন কেষ্টা নিয়ে অদ্ভুত রহস্য করলো, তারপর থেকে মুখে কুলুপ। শরৎ ঘোষালের নাম করলে আকাশের দিকে তাকায়, ফুল পাখি দেখে। ঠাম্মার কাছে সেদিন যেতে বলল, তূর্ণি স্পিকটি নট। বাদাম ভেঙেই চলেছে। উল্টে তুচ্ছ ছুতো না, তাই হঠাৎ হঠাৎ মেজাজ। গত রোববার সিনেমা হলে ঝিনুক 10 মিনিট লেট। তূর্ণির হলে দারুব্রহ্ম হয়ে বসে রইল। ঝিনুক কথা বলবে কি? হাতে হাতে ছোঁয়া লাগলেই সে কি বিরক্তি। রাস্তায় হাঁটার সময় মাঝে মাঝে বেমালুম ভুলে যায় তার দুপে প্রাণী পাশে আছে। আরে বাবা, হলোটা কি তোর? খোলসা করে বল। অফিসে প্রবলেম, বাড়িতে মেশামশাইয়ের শরীর খারাপ, বিদেশ যাওয়া নিয়ে গন্ডগোল, ঝিনুকের কেশ নিয়ে তোর মাথায় যদি কোনো গুবড়ে পোকা ঢুকে থাকে, ছেড়ে বার কর সেটা। ঝিনুককে কিছু না বলে ঝিনুকের মায়ের সঙ্গে গুজুর গুজুর কেন? তবে কি ঝিনুকের লড়াইটাই নিশ্চিত ইস্পাতের দেওয়ালে হয়ে দাঁড়িয়ে পড়ল মাঝখানে? ছোটখাটো ভুল বোঝাবুঝি কি ভালোবাসার মাঝখানে দেওয়াল তুলতে পারে? হঠাৎ ঝিনুক একটু একগুঁয়ে, ঝিনুক জেদি, ঝিনুক বেপরোয়া, এসব কি তূর্ণির জানে না? তূর্ণিরও তো হিসাবি, কাজ মাতাল, একটা সোশ্যাল ক্লাইম্বার। সব জেনে শুনেই তো গড়ে উঠেছে ভালোবাসা। তাদের দুজনের কেউই অবুঝ নয়। তবে কেন গোপন যন্ত্রণা ঝিনুকের কাছে উজাড় করতে পারছে না তূর্ণির? বিশ্বাস যদি নাই থাকে, ভালোবাসা মাটি পাবে কি করে? দুপুরবেলা সুজাতাকে কিছু না বলে বেরিয়ে পড়ল ঝিনুক। ট্রাম ডিপো অবধি হেঁটে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আবার কখন হাঁটতে শুরু করেছে। আচমকা মেট্রো স্টেশন চত্বরে নিজেকে আবিষ্কার করে নিজেই অবাক। কতক্ষণ ধরে এখানে ঘুরছে সে, এমন বোকার মতো তাল বেতাল। কাগজ ছিঁড়ে একটা বাবুল গাম খুলে মুখে পুরল ঝিনুক। ওই তো সেই সিঁড়ি।
যেখান থেকে লাফ দিয়ে নেমে এসেছিল সে। ওই বাঁদিকের কোণে দাঁড়িয়েছিল রমিতা। সামনের জায়গাটায় ঝিনুকের হাত মুচড়ে ধরেছিল কালো টি শার্ট। এখানটায় সারবন্দি ছিল মোটর সাইকেলগুলো। দুপুরের বাতাসে সেদিনের সন্ধ্যা যেন ত্রৈমাত্রিক ছবি। ক্রিমিনালরা নাকি অপরাধের জায়গায় ফিরে ফিরে আসে, কিন্তু ঝিনুক তো ক্রিমিনাল নয়। তবে তবে কি এটাও এক ধরনের অপরাধবোধ? অপরাধবোধ না, দায়বদ্ধতা। ঝিনুক নির্বেগে বাসস্টপে ছুটল। এক্ষুনি কোর্টে যাবে। শরতের সঙ্গে একটু বসা দরকার, সরকারি উকিল রবীনবাবুর সঙ্গেও। কাল যেন কোনোভাবেই বিক্ষোভের দুধে উকিলরা ঘাড়ে থাবে বসাতে না পারে। কোর্টে পৌঁছে ঝিনুক হতাশ হলো। রবীন দত্ত দুজন সরকারি অফিসারের সঙ্গে আলোচনায় ব্যস্ত। শরৎ চেয়ারে নেই। কথা বলতে বলতে রবীন দত্ত চোখ পড়েছে ঝিনুকের দিকে। আপনি আজ হঠাৎ? শরৎ নেই, দিন পাঁচেকের ছুটি নিয়েছে। ঝিনুক ফিকে হাসি হাসল। আমি আপনার কাছেই এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, রবিনের অন্যমনস্কতা কেটেছে। আপনার কেসটা তো কাল উঠছে, সমন পেয়েছেন? পেয়েছি, একটু বসুন। এই কাঁটা বাটখারার কেসটা একটু দেখে নি। ঝিনুক খুব সাবধানে নড়ে চড়ে চেয়ারটায় বসল। দুই কাঁটা বাটখারার অফিসার একটা সবজি রঙের বাঁধানো বই খুলে কি সব দেখাচ্ছে রবিনকে। রবিন বইয়ে চোখ রেখে হেঁকে উঠল। এই সুশীল, চাটা চা দিয়ে যা, স্পেশাল। আশেপাশে কোনো চাওয়ালাকে দেখা যাচ্ছে না, তবু কয়েক মিনিটের মধ্যে এক খালি গায়ের বাচ্চা কাপ কেটলি নিয়ে হাজির। ঝিনুক মুগ্ধ চোখে রবিনের দিকে তাকালো। গলায় ইন্টারকম ফিট করা নাকি? বোম্বেটে চেহারার এই বাটখারা বাবু বেরোনোর আগে ঝিনুককে টেরিয়ে দেখে নিল। ঝিনুক ওড়নাটা ভালো করে বিছিয়ে নিল কামিজের ওপর। আমি কালকের কেসটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। আপনার সব ডিটেল মনে আছে তো? ডেট, টাইম, সিচুয়েশন? তা আছে, কিন্তু প্রথম কোর্টে উঠছি, ওদের নামী উকিল। রবিন আমল দিল না। ছাড়ুন তো, আপনি স্টেডি থাকবেন, তাহলেই সব ঠিক আছে। আমি যা প্রশ্ন করব ঠিক ঠিক উত্তরটা দিয়ে যাবেন, ব্যাস, তাহলেই কেস দিয়ে যাবে। না, একটু আনইজি আর কি। ঝিনুক সহজ হওয়ার চেষ্টা করলো। শরৎবাবু হঠাৎ ছুটি নিলেন কেন? অসুখ বিসুখ করলো নাকি? ওই পাগলের কাছে অসুখ বিসুখ ঘ্যাসে? রবিন মৌজ করে সিগারেট ধরালো। ওর আশ্রমের গল্প শোনেননি? তাই নিয়ে এখন কাহা কাহা ঘুরে বেড়াচ্ছে। আশ্রম তাহলে শুরু হয়ে গেল? হয়নি, তবে খ্যাপা যখন প্ল্যান করেছে চালু করেই দেবেই। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। গল্প লিখতে জানলে ওকে নিয়ে একটা নোভেল লিখে ফেলতাম। ঝিনুক স্মিত মুখে বলল, জানি। স্কুল মাস্টারি করতেন, হোমিওপ্যাথি জানেন, সোশ্যাল সার্ভিসের নেশা আছে। রবিন চোখ কোঁচকাল। আর কিছু বলেনি? আরো কিছু আছে নাকি? আছে মানে? আপনি যা শুনেছেন সে তো শুধু টিপ অফ দ্য আইসবার্গ। রবিন পায়ে ঘষে সিগারেট নোবেল। স্কুল মাস্টারি ছেড়ে এখানে আসেনি, মাঝে ক্যানিংয়ে গিয়ে লঞ্চে সাঙের গিরি শুরু করেছিল। বিয়েও করেছিল একটা, ওখানকার এক গরিব মেয়েকে। তাই শরৎবাবু ম্যারেড? নো, বিপত্নিক। রবিন সামনে ঝুঁকল। ভেরি স্যাড কেস। একদিন রাতে গোসাবার লঞ্চ খারাপ হয়ে গেল। শরৎ ফিরতে পারেনি। বউটা বাড়িতে একা ছিল, অ্যান্ড সি ওয়াজ ব্রুটলি রেপড অন দ্য নাইট। দিন 15 পরে বউটা সুসাইড করে। ঝিনুক নিমেষে বিদ্যুৎ পিষ্ট। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে, শুধু তাকিয়েই আছে। শরৎ অবশ্য তারপর আর ওখানে থাকেনি, কলকাতায় চলে এলো। প্রথমে হাইকোর্টের এক লয়ারের কেরানিগিরি করেছিল কিছুদিন, সেই সময় ল পাশ করে। তারপর এই চাকরি, তাও প্রায় 15 বছর হয়ে গেল। রবীন দত্ত চোখ ঘোরালো। ওই 3 নম্বর কোর্টের পেশকার, ক্যানিংয়ে থাকে, ওর মুখেই সব শোনা। জিনে পাওয়া মানবীর মতো ঝিনুক উঠে দাঁড়িয়েছে। মাথা তার সম্পূর্ণ ফাঁকা। চতুর্দিকের এত কোলাহল, সামনে বসে থাকা রবীনবাবু, কালকের কেস, বাবা মা ঠাম্মি, কিছুই আর তার মস্তিষ্কে নেই। তূর্ণির জন্য গড়ে ওঠা বিষণ্ণতা, কেস নিয়ে অত মানসিক দ্বন্দ্ব, সবকিছুই কি তুচ্ছ হয়ে গেছে এই হাস্যমুখ খ্যাপাটে লোকটার বুকের গভীর ক্ষতের কাছে?
She was brutally raped? রবিন বলল, কাল ঠিক 10টার মধ্যে চলে আসবেন। ঝিনুক বধির টলমলো পায়ে কোর্ট থেকে বেরিয়ে এলো। এলো পাথারি হাঁটছে হাঁটছে হাঁটছে। দুপুরে ছুটে চলে গেল বিকেলটাও। অন্ধকার মারিয়ে ঘরে ফিরেছে ঝিনুক। শ্রান্ত পা সিঁড়ি ভাঙছে ভাঙছে। দরজায় এসে স্থবির। তূর্ণির সোফায় বসে, পাশে মা বাবা। সুজাতা মেয়েকে দেখে শিউরে উঠল। কি হয়েছে তোর? মুখ চোখের এই দশা কেন? কোত্থেকে আসছিস? ঝিনুকের কথা বলার ইচ্ছে লোভ পেয়ে গেছে বহুক্ষণ। সোফায় হাত পা ছেড়ে দিল। মানুষ ভয়ঙ্কর ব্যস্ত হয়ে উঠেছে। রাস্তায় কিছু হয়েছে? বল না, কথা বলছিস না কেন? ঝিনুক রক্তশূন্য মুখে মাথা নাড়ল। টায়ার্ড, ভালো লাগছে না। সুজাতা জিজ্ঞাসা করলো, তুই কোর্টে গিয়েছিলি? তূর্ণির বলছিল তুই নাকি 3টে নাগাদ কোর্ট থেকে বেরিয়েছিস। এতক্ষণ কোথায় ছিলি? ঝাঁকুনি খেয়ে বাস্তবে ফিরল ঝিনুক। তূর্ণির জানলো কি করে? পুরনো খটকা আবার ধাক্কা দিচ্ছে। মানুষ বলল, তোর আজ রাস্তায় ঘুরে বেড়ানোর কি দরকার ছিল? ছেলেটা কখন থেকে এসে বসে আছে? প্রিয়জনের স্বাভাবিক কথাটাও কখনো কখনো এত তিক্ত লাগে, এত অসহ্য। ঝিনুক নিজের ঘরের দিকে পা বাড়ালো। এই তূর্ণির, যাওয়ার আগে একবার ডাকিস তো, কথা আছে। ঘরে ঢুকে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিল ঝিনুক। আলো জ্বালালো না। জানলার ওপাশে মধ্যাহ্নের সবুজ পৃথিবী এখন কালিমা লিপ্ত। কালি মেখে খাড়া দাঁড়িয়ে আছে নারকেল গাছ, স্বপ্নের সেই রিজু গাছ। গাছের অন্ধকারে ঝিনুকের দিকে তাকিয়ে হঠাৎ ঝিনুকের ঘোর কেটেছে। আলো, তূর্ণির। ঝিনুক এক ঝটকায় উঠে বসল। নিচে চল, এখানে বাবা মা আছে। কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়িয়ে দুজনে। পাশে নিঃশব্দ শুকনো কাঠালি চাপা গাছ। অল্প অল্প হাওয়া দিচ্ছে। বাতাসের জোরালো ভাব এখনো পুরোপুরি যায়নি। ঝিনুকের সন্দিগ্ধ স্বর একদম নিচু তারে বাঁধা। তুই কি করে জানলি আমি আজ কোর্টে গিয়েছিলাম? তূর্ণিরও যথেষ্ট প্রস্তুত। আমাদের অফিসের একজন দেখেছে। কে সে? তুই কি আমাদের অফিসের সবাইকে চিনিস? বাহ, আমি চিনি না, সে আমাকে চেনে। কাগজে তার ছবি দেখেছে। 4 মাস আগে দেখা ছবি এখনো মনে রেখেছে। মেমারি খুব শার্প তো। থাকে কোথায়? চল তো তার সঙ্গে এক্ষুনি আলাপ করে আসি। তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? বিশ্বাস করার কি কোনো কারণ আছে? তোর চোখ বলে দিচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। তূর্ণিরের চোয়াল শক্ত হলো। তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। তুই আমাকে অপমান করিসনি? আমার আড়ালে মার সঙ্গে আমাকে নিয়ে গুজগাছ করাটা কি বলে? তূর্ণির প্রথমটা নিরুত্তর। কম্পাউন্ডের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর নিজের মনে কাজ ঝাঁকালো। তোকে তাহলে বলেই ফেলি, আগে তোকে একবার রিকোয়েস্ট করেছিলাম, ভেবেছিলাম তাতে তুই থামবি। তুই আমাকে কেয়ার করলি না। তুই বা ওইরকম রিকোয়েস্ট করবি কেন? কেন শুনবি? ওই ছেলেটা 4টের মধ্যে একজনের বাবা আমাদের ফিন্যান্স ডিরেক্টরের ঘনিষ্ঠ বন্ধু। রজত আমাকে রাধেশ্যাম গুপ্তার বাড়িতে নিয়েও গেছে। আমি রাকেশ ছেলেটার সঙ্গে কথা বলেছি। হিট অফ দ্য মোমেন্ট ওই কাজটা করে ফেলে ছেলেটা এখন ভীষণ অনুতপ্ত। মেবি সঙ্গদোষ। তার জন্য শাস্তিও কম পায়নি। 2 সপ্তাহ হাজতবাস করেছে। রাধেশ্যামজি তো ভাবনায় ভাবনায় হাফ ম্যাড। শুধু মারতে বাকি রেখেছে ছেলেকে। ভেবে দেখ, এত ভালো বাড়ির ছেলে এরপর কি জেল খাটবে? তূর্ণি যেন নিজের কাছে নিজে কৈফিয়ত দিচ্ছে। ঝিনুক বাক শূন্য। বহু কষ্টে শুধু উচ্চারণ করতে পারল, তুই কি ওদের হয়ে প্লিড করছিস? না, আমারও কিছু অবলিগেশন আছে, ইন্টারেস্ট। আমার একটা ইন্টারেস্ট নয়, আমাদের দুজনের ইন্টারেস্ট। তূর্ণির দ্বিধা সংকোচ সম্পূর্ণ ঝেড়ে ফেলেছে। আমার বিদেশ যাওয়ার প্রপোজালটা পাশ করানোর জন্য ফিন্যান্স ম্যানেজার, ফিন্যান্স ডিরেক্টর লড়ে যাবে। আমি তাদের একটা অনুরোধ রাখতে পারবো না? বাতাস কি হঠাৎ কমে গেল? রাস্তার আলোগুলো হঠাৎ এমন টিমটিম কেন? ঝিনুক বিড়বিড় করে বলল,
রিকোয়েস্ট বলিস না, বল ডিল। সে তুই যেভাবে দেখবি। ওরাই বুঝি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে, টেলিফোনে ভয় দেখাচ্ছে। ছিছি, ওদের তুই কি ভাবিস বলতো? ওরাও তোর কাজটা অ্যাপ্রিসিয়েট করে। আমার কাছে দারুণ প্রশংসা করছিল তোর, এমনকি রাধেশ্যামজিও। তবে বুঝিস ওই তো, ওদের অনেক পয়সা, প্রচুর ইনফ্লুয়েন্স, থানা কোর্ট সব জায়গাতেই ওদের চোখ রয়েছে। ঝিনুক সোজা হচ্ছে, তুই নিজে কি চাস? সেটা তো তোকে বলেইছি, তোর মতো একটা মেয়ে ওসব নোংরা কেসে ইনভলভ থাকা মানায় না। তূর্ণির ঝিনুকের হাত ছিল। ভাবতো, ডিসেম্বর জানুয়ারিতে আমরা ক্যালিফোর্নিয়ায়, কমপক্ষে 3টে বছর। ঝিনুক ছিটকে সরে গেল। তুই ভাবলি কি করে আমি এভাবে তোর সঙ্গে বিদেশ যাব? এর চেয়ে আমার নরকে যাওয়া ভালো। অন্যায়ের সঙ্গে লড়তে গিয়ে আরো বড় অন্যায় করব? কিসের অন্যায়? আমি পলাশ চৌধুরীর সঙ্গে কথা বলেছি। আমি মাইসেলফ, ওরও অনেক প্রেশার আছে, সোশ্যাল প্রেস্টিজের ব্যাপার আছে। ওরা মোটেই এই কেস নিয়ে আর চটকাতে ইচ্ছুক নয়। ঝিনুক কি করে বোঝায় এ কেস এখন আর রমিতা চৌধুরীর কেস নেই। এটা এখন একটা মৌলিক প্রশ্ন। একজন নারী এই সামাজিক পরিবেশে প্রতিবাদ করার অধিকার আছে কি নেই, সেটা জানার প্রশ্ন। রমিতারা কি বললো না বললো তাতে আর কিছুই যায় আসে না ঝিনুকের। ঝিনুক দীর্ঘশ্বাস ফেলল। তা এখন আর হয় না রে। আমার বিবেক আমাকে বেঁধে ফেলেছে, আমার ফেরার পথ নেই। আমার মুখের দিকে তাকিয়েও নয়। ঝিনুকের চোখে জল এসে গেল। এভাবে আমাকে দুর্বল করে দিস না। গোটা পৃথিবী অন্যদিকে যায় যাক, তুই অন্তত আমার পাশে থাকিস। প্লিজ তূর্ণির, প্লিজ। তুই এই চাকরিটা ছেড়ে দে। তোর যা কোয়ালিফিকেশন, এফিসিয়েন্সি, অনেক ভালো ভালো চাকরি পাবি। বিদেশ যাওয়ারও কোনো ব্যাপারই না। তাছাড়া আমাদের বিদেশ যেতেই হবে তার কি কোনো মানে আছে? বিদেশ না গেলে কি জীবন ব্যর্থ হয়ে গেল? আমরা দুজনে এই শহরেই থাকব। একটা ক্লিন অনেস্ট লাইফ, একটা মিশন নিয়ে বাঁচা। আর এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে? গরু ভেড়ারাও তো ক্লিন অনেস্ট। তূর্ণির অধৈর্য হয়ে উঠেছে। মনে রাখিস, বিহাইন্ড এভরি ফরচুন দেয়ার ইজ আ সিন। আমি ফরচুনে বিশ্বাস করি না। পাপের পার্টনারশিপেও আমার উৎসাহ নেই। ঝিনুক নিজেকে প্রাণপণে সামলে রাখার চেষ্টা করছে। জানিস, শরৎ ঘোষাল সমস্ত সঞ্চয় ঢেলে ডেস্টিটিউট মেয়েদের জন্য হোম তৈরি করছে। জানিস, লোকটার বউ রেপড হয়েছিল। কথাটা শোনার পর থেকে সারাদিন আমি অন্যের পিছনে আদা জল খেয়ে লাগলে ওই রকমই হয়। তূর্ণী নির্বিকারে বলে দিল। রজত বলছিল, তোকে ওরা রাস্তা থেকে যে কোনো দিন তুলে নিয়ে গিয়ে রেপ করতে পারে। ওদের সেই মাসেল পাওয়ার আছে, কানেকশনও আছে। তোর জন্য যদি ছেলেগুলো জেলে ঢুকিতে হয়, ওরা তোকে ছাড়বে না। তেমন হলে আমার জন্য তুই তো আছিস, তুই লড়ে যাবি। আমরা দুজনে একসঙ্গে লড়বো। নাকি তোর রেপ করা বউ নিয়ে ঘর করতে সম্মানে লাগবে? ডোন্ট টক রুট। তূর্ণির ধমকে থামালো ঝিনুককে। নিজেও থমকে কি যেন ভাবলো। তারপর ঠান্ডা গলায় বলছে, ঠিক আছে আয়, আমরাও তাহলে একটা ডিল করি। আমি তোর ইচ্ছে মেনে নেব, ওই চাকরি ছেড়ে দেব, বিদেশ যাব না। তুইও আমার ইচ্ছে মেনে নে। পলাশ রমিতা কোর্টে যা বলবে তুইও তাই বলবি। নাথিং মোর নাথিং লেস। একটা অন্যায় দাবির বিনিময়ে একটা ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়া কি জঘন্য কৌশল। নিজের অহম তৃপ্ত করার সুনিপুণ অপপ্রয়াস। ঝিনুক তূর্ণিরের মুখ থেকে চোখ সরাতে পারছিল না। এই সেই তূর্ণির, তার জন্ডিসের সময় ছলো ছলো চোখে এসে বসে থাকতো। ৭৩ পাতার প্রেমপত্র লিখেছিল তাকে। ছত্রে ছত্রে একই নিবেদন, তোর জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারি। সেই কিনা ঝিনুককে বিষপান করে মরে যেতে বলছে, নিজের চুরি করা রাজভোগ ফেলে দেওয়ার আশ্বাস নিয়ে। ঝিনুক মরা কাঁঠালি চাপা গাছটার দিকে তাকালো। যদি তোর চুক্তি না মানি?
তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হয়। তুর্নিরের মুখের একটা পেশিও কাঁপল না। আহত পুরুষ লুকোনো থাবা প্রকাশে চাটতে শুরু করেছে। হয়তো আমার পক্ষে আর সম্পর্ক রাখা সম্ভব হবে না। জীবন শুরু করার আগেই এত উদ্ধত্ত আমার পক্ষে স্ট্যান্ড করা সম্ভব নয়। আদিম পুরুষ পুরোপুরি নগ্ন। ঝিনুক এক পা করে পিছোচ্ছে সিঁড়ির দিকে। অশ্রুমাখা চোখে তুর্নির ঝাপসা ক্রমশ। তুমি চলে যাও, আর কখনো এসো না আমার কাছে, কখনো এসো না। তুর্নি তবু এগোচ্ছে। মেয়েদের এত তেজ ভালো নয় ঝিনুক। ঝিনুক মিলিয়ে গেল।